আমি প্রায় 1 বছর থেকে থিয়েটারের সাথে যুক্ত আছি। অন্বেষক এর সাথেই আমার হাতেখড়ি হয়েছে। নমস্কার, আমার নাম অরিত্র সর্দার। আমি রিসেন্ট মাধ্যমিক দিয়েছি। আমি এখন নিজের অভিনয় জগৎ শুরু করছি, মানে কিছুভাবে ওয়ার্কশপ করে ধীরে ধীরে নিজের অভিনয়কে আরও উন্নত করার চেষ্টা করছি। নমস্কার, আমি অশ্বিনী চক্রবর্তী, ক্লাস 10-এ পড়ি। আমি আমার আগে কোনোদিন আমি নাটকে করিনি, এখন করছি, শুরু করছি আস্তে আস্তে। নমস্কার, আমি অয়ন্তিকা পাল, আমি ক্লাস 10-এ পড়ি। আমি এই ওয়ার্কশপটায় এসেছি কিছু শেখার জন্য। নমস্কার, আমি অতসী সরকার, আমি ভাটনগরেই থাকি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বাংলা অনার্স নিয়ে। আর আমি ছোটো নাচ টাচ করি কিছুদিন, আর এই ওয়ার্কশপে আজকে এসেছি। ঈশিতা চক্রবর্তী, আমি অন্বেষকের সঙ্গে 4 বছর যুক্ত, অভিনয় শিখছি। তোমার সঙ্গে আরও শিখবো আজকে। নমস্কার, আমি সঙ্গীতা সিং, আমি বেসিক্যালি নাচ করি। তো অন্বেষকের সাথে এই প্রথম, আর এর আগে একটা কাজ করেছিলাম। তো আশা করছি শিখতে পারবো, এখান থেকে শুরু করে। অর্পিতা হালদার, আমি নাচ করি, নাটক কোনোদিন করিনি, আজকে শেখার জন্যই এসেছি। আমি ফার্স্ট ইয়ারে পড়ছি। সুমিতা চক্রবর্তী, নাটক আমি খুবই ভালোবাসি, দেখি, তবে অভিনয় জগতে 3 বছর হলো অন্বেষকের যুগে আছি। নমস্কার, আমি শ্রেয়া চ্যাটার্জি, ক্লাস 12। আমি নাচ করি, ক্লাসিক্যাল ভারতনাট্যম। আর নাটক বিষয় সেরকম বিস্তার কিছু জানি না, কিন্তু এখানে জানার ইচ্ছা আছে, তাই এসেছি। নমস্কার, আমি মাধবী বিশ্বাস, আমি হাউসওয়াইফ, আমার হিস্ট্রিতে গ্র্যাজুয়েট করা। আর আমার নাটকের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু আমার দেখতে ভালো লাগে, কাজকর্ম ভালো লাগে, তাই শিখবো বা দেখবো, জানবার ইচ্ছা। আমি অনিন্দিতা পাল, মাস্টার্স ফ্রম সিভিল ইন পলিটিক্যাল সায়েন্স। নাটক দেখতে ভালোবাসি, করিনি কোনোদিন, আমি ছোটোবেলায় হয়তো করেছি। কিন্তু আমার বাবা খুব নাট্য ব্যক্তিত্ব এবং বাটানগরের একটা সময় বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন নাট্যজগতে। আমি নাট্যজগতের সেই ফ্যামিলিতে বিলং করি, বাট আমি নিজে কোনো স্টেজ পারফরমেন্স করিনি। আজকে আসলাম। নমস্কার, আমার নাম সুমিত্রা ঘোষ, আমি অন্বেষকের বহু পুরনো, এখন আমি কিছুই জানি না, শিখবো, শেখার শেষ নেই। আমিও খুব একটা কিছু জানি না, যতটুকু জানি ততটুকুই শিখবো এবং শেখাবো এবং শেখারও চেষ্টা করবো। একটা বিষয় হচ্ছে যে কমনলি ম্যাক্সিমামই নাচের স্টুডেন্ট, প্রত্যেকেই প্রায় অনেকেই নাচের সাথে যুক্ত। হ্যাঁ, এবারে নাটক সম্পর্কে আমাদের কিছু বেসিক ধারণা কি আছে? নাটকটা কি, নাটক বিষয়টা কি, একটু একটু ছোটো ইন্ট্রোডাকশন বোধহয় প্রয়োজন, যারা একদম নতুন, অনেকেই নতুন দেখছি, সেই জন্য। তোমাদের কি মনে হয় নাটক কেন তোমরা এখানে এসছো, কী শিখবে, কী এক্সপেকটেশন? এই ওয়ার্কশপটা 4 ঘন্টার ওয়ার্কশপে কী শিখতে পারো বলে মনে হয়? তুমি বলো। অভিনয়। আচ্ছা, অভিনয় কী? তোমার তো ধারণা আছে, তুমি শিখবে বলে এসছো অভিনয়, তাই না? আমরা যদি অঙ্ক টিচারের কাছে অঙ্ক শিখতে যাই, তো অঙ্ক বিষয়ের তো ধারণা আছে, অঙ্ক তো ইংরাজি নয় বা বাংলা নয়, অঙ্কটা অঙ্ক। তো অভিনয়টা কী? বাড়িতে যারা অভিনয়ের সাথে যাদের যোগাযোগও নেই, বাবা মা দাদু ঠাকুরদা, তারাও প্রতি মুহূর্তে বাইরে রাস্তাঘাটে অভিনয় করেন। এবার থানায় গেলে আমরা একটু ভয় পেয়ে যাই, অভিনয় করি, স্যার স্যার পুলিশের সামনে, তাই না? আবার চোরের সামনে ঠিক উল্টে এইভাবে কথা বলি। দেখো, দুটো একই লোক কিন্তু দুই রকমভাবে অভিনয় করছে, দুটো আলাদা রিলেশনশিপ। তাহলে কি সেটা অভিনয় নয়? সেই মানুষটা কি সেরকম? তা তো নয়। সে কোথাও যেখানে জানতে পারছে যে আমি ডমিনেট করতে পারবো, এ আমার থেকে নিচে, সেই মুহূর্তে সে নিজেকে উপরে তুলে দিচ্ছে। আবার যেই মুহূর্তে সামনের লোকটা ওর থেকে উপরে হায়ার র্যাঙ্কে, ডমিনেট করতে পারবো না, সে তখন নিজেকেই ডমিনেটেড করতে স্যার প্লিজ স্যার করে দিন স্যার। আমরা যখন ক্ষমা চাই, আমরা প্লিড করি কারোর সামনে, তখন তো আমরা অভিনয় করি। ভেতর থেকে কতজন ভেতর থেকে ক্ষমা চায়, স্যার ছেড়ে দিন না স্যার, স্যার প্লিজ স্যার, অভিনয়। ফলে সিম্পল বিষয়, খালি ট্রুথফুল থাকতে হবে, এই ভেতরের ভয়টা যেন সত্যি হয়, বা রাগটা যাকে ডমিনেট করছি সেই রাগটা যেন সত্যি হয়। এর সাথে কোনো বড় বৃহৎ কোনো এস্থেটিক প্রচুর কিছু কঠিন কঠিন বিষয়, ক্রিটিক্যাল বিষয় জড়িত নয়। ফলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখন যে আমরা নার্ভাস আছি, এখন যে আমরা টেনশনে আছি, এখন যে আমাদের মন এদিক ওদিক ছটফট করছে, তাই তো একটু একটু অন্য কিছু ভাবছি, মাথা অন্যদিকে আছে, শুনছি, এটা এরকম হচ্ছে তো এখন? কার কার এরকম হচ্ছে? হাত তোলো। মাথা অন্যদিকে আর শুনছো এটা। এর মধ্যে ডিস্ট্রাকশন ঘটলেও কি মাথায় কি ভাবছে? এরকম বাড়িতে রান্না করে আসেনি বা গিয়ে কিছু করতে হবে,
ভাল লাগছে না, এই কোথায় ফেসে গেলাম, ইত্যাদি ইত্যাদি, যেটাই হচ্ছে মাথার মধ্যে, যেটা চলছে না কেন, সেটা কিন্তু সত্যি, সেটা ট্রুথফুল, সেটা বানাতে হচ্ছে না তোমাদের। আলাদা করে বানাচ্ছ কি, এটা আমি এখন ভাববো, এটা হচ্ছে না তো, আমরা ভাবছি, রিয়েলি চলে আসছে মাথার মধ্যে। তাহলে অভিনয়ের সাথে আর একটা জিনিসের যোগাযোগ আছে, সেটা হচ্ছে ট্রুথ, সত্যি। যে অভিনয় বা যে অভিনেতা ভেতরে যত বেশি সত্যি, সে অভিনেতা তত বেশি কোয়ালিফাইড, তত বেশি ভালো অভিনেতা। তো অভিনয়ের মূল কাজ হচ্ছে, আমি তাহলে অভিনয় বিষয়টা বোঝাতে পারছি যে অভিনয় কি, সিম্পল। অভিনেতার কাজ কি, সত্যিকে খোঁজা, সত্যিকে প্রতিষ্ঠা করা স্টেজে বা ক্যামেরার সামনে। এখন যেরকমভাবে তোমরা সিরিয়াসলি নার্ভাস, সিরিয়াসলি সিরিয়াস, এর মধ্যে যেমন সত্যি আছে, তার মানে তোমরা ভালো অভিনয় করছো। এখন যদি বলা হয় একটু ভালো ছাত্র সেজে দেখাও তো, তখন তোমরা খুবই বাজে অভিনয় করবে, কারণ তার মধ্যে সত্যি নেই, কারণ তোমাদের ভেতরে কিছু চলবে না। তো অভিনয়টা আসলে ইন্টারনাল প্রসেস, ভেতরের কাজ, বাইরের থেকে বেশি। কোনো খুব ভালো সংজ্ঞা দিতে হবে না, আমি বলছি যে তোমাদের নিজস্ব ধারণা তোমরা বলবে যে আমি অভিনয় বলতে এটা বুঝি, নকল করা বুঝি, কিছু একটা করা বুঝি, ইমোশন দেখানো বুঝি, কিছু এনিথিং। হ্যাঁ, কি আমরা নাটকের মধ্যে দিয়ে মানে বিভিন্ন রকম বডি পজিশনের মধ্যে দিয়ে অনেক সময় আমাদের মনের যে অভিব্যক্তি, কখনো সুখ, কখনো দুঃখ, বা আমাদের জীবনে যে ওঠা পড়া যেগুলো রয়েছে, সেগুলোই তো আমরা অনেক সময় সেই হিস্ট্রি নাটকে তুলে ধরি। তার মধ্যে দিয়ে আমরা মানে মানুষজনকে দেখাতে চাই যে, বা অনেক সময় সোশ্যাল মেসেজও দিতে পারি যে আমরা এই জিনিসটা কেন করবো, এটা সমাজের জন্য অনেক ভালো হবে বা কিছু এরকম, মানে অভিনয়ের মধ্যে দিয়ে অনেক কিছু দেখানো যায়, যেটা আমরা করে দেখাতে পারি। তোমরা নাটক আমার দেখো না? মানে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশন, মানে ইমোশনটা ভ্যারি করতে পারে, সেটা কোনো সামাজিক ব্যাধির ওপরে হতে পারে, সামাজিক ন্যায় হতে পারে, অন্যায় হতে পারে, প্রেম হতে পারে, বিরহ হতে পারে, দুঃখ হতে পারে, বিভিন্ন প্রেক্ষিতের ওপরে ইমোশনটা ভ্যারি করে। বাট এটা স্পন্টেনিয়াস ওভারফ্লো, মানে এটা আমার একদম একদম। আসলে আত্মা, তাই তো? আত্মা কোথায় থাকে? মাথার উপর, আকাশে, কোথায়? আমাদের দেহে, শরীরে। শরীরে কোথায়? হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডে, ওকে, বুকে, পেটে? আত্মাটাই গড়গড় করে বলে পেট গড়গড় হয় নাকি? আত্মা আসলে আমরাই, আমাদের পুরো শরীর জুড়ে থাকে ভেতরে, ইন্টারনাল, ভেতর আমরাই তো আত্মা। আমাদের যে স্পিরিটটা, আমাদের যে এনার্জি, সেটাই তো আত্মা নাকি? তো সোল ফেল করলে কিচ্ছু হয় না। যদি কখনো মনের ভেতর প্রশ্ন আছে ইয়েস অর নো, অলওয়েজ গো ফর ইয়েস। কোনো বিষয়ে কোনোদিনও প্রশ্ন আসে করবো কি করবো না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, আমি বলছি অভিনেতার জায়গা থেকে, অভিনেতা শিক্ষার জায়গা থেকে। আমরা সারাক্ষণই মাথা দিয়ে তখন ক্যালকুলেট করি, এবং যেখানে আমরা দেখি একটু সেফটির অভাব আছে, একটু মনে হচ্ছে যে না 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 করলে ফেল করতে পারি, ডাউট আছে, আমরা নো করে দিই। গন্ডগোলটা হচ্ছে যদি আমরা ইয়েস করি, সেখানে আমরা যদি ইয়েস করে এগিয়ে যাই, গিয়ে ফেলও করি, আমরা কিছু একটা এক্সপিরিয়েন্স করব, এবং ভবিষ্যতে আমরা আরও ডিসাইড করতে আমাদের সুবিধা হয়ে যাবে যে আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা করলে ভুল হবে, তাই আমি এইটা করব। কিন্তু যদি আমি নো বলি সারাক্ষণই মাথায় ক্যালকুলেট করে, তাহলে সারা জীবন আমি স্ট্যাটিক হয়ে থাকবো এক জায়গায় দাঁড়িয়ে, আমি জীবনে কিছু এক্সপ্লোর করতে পারবো না, জীবনে কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো না। একটার কথা বলছি, সাধারণ মানুষের কথা নয়। সাধারণ মানুষ আলাদা, একটার একটা আলাদা। আমার কাছে একটা ভীষণই ইম্পালসিভ, একটা ভীষণই অভিনয়কে, একটা চরিত্রকে কীভাবে দেখছো সেটা তোমার পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করে। তখন তুমি অন্য পাঁচজন একটা থেকে আলাদা হয়ে যাবে, যখন সেই ক্যারেক্টারটার একটা অন্য ইউনিক পয়েন্ট অফ ভিউ তুমি বের করতে পারবে। সবাই একটা পাগলকে পাগলের মতো করে করতে দেবে, মাথা চুলকাচ্ছে পাগল, হ্যাঁ, বিশাল বড় স্পেস আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ? স্পেসকে দেখতে পাওয়া যায়? যায় না। স্পেসকে অনুভব করতে হয়, স্পেস অনুভূতি। আমি আজকে যে ক্লাসটা, যতটুকু ক্লাস নেবো আর কি 2 ঘন্টা, এটা কিন্তু তোমরা অভিনয় শিখতে পারবে না, এখানে আমি অভিনয় পারবো না কাউকে। আমি অভিনয়ের একটা প্রিলিউড, যেটাকে বলি আমরা গানের ক্ষেত্রে, অভিনয় কিসের উপর নির্ভর করে, আসলে অভিনয় কি সেইটা বোঝানোর চেষ্টা করবো। কারণ অভিনয় এবার শেখানো যায় না, মাঝে মধ্যে দেখবো স্বপ্নে সেই ঘটনাটা আসছে, কারণ সেটা তোমার আনকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে গেছে। আর আনকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয় ঘুমের মধ্যে, যখন আমাদের কনসিয়াস মাইন্ড পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ঘুমোয় তারা, তখন জেগে ওঠে আনকনসিয়াস মাইন্ড। তার ভেতরে যেগুলো থাকে, দেখা, আমাদের অবজারভেশন, আমাদের কোনো পুরনো চাহিদা, ওয়ান্ট, ডিজায়ার, এগুলো থাকে। ফলে আমি যেটা বলছি, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ মানে হচ্ছে দর্শক যখন সিটে বসছে অভিনয় দেখার জন্য,
তখন তারা কনসিয়াস মাইন্ডকে একটু ঘুম পাড়িয়ে রাখছে, সে সজ্ঞাতভাবে মানে জেনে বুঝে সে তার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করছে, একটু এগিয়ে দিচ্ছে। সে চাইছে অভিনয় দেখতে। আমরা 3 ইডিয়টস দেখে বা এরকম কোনো ইমোশনাল সিনেমা দেখে ভেতর থেকে ইমোশনাল হইতো, কিন্তু আমরা জানি এটা সিনেমা, আমি জানি আমি মিথ্যে কথা বলছি, আমি জানি ডায়ালগ এটা, তাও আমরা কেন ইমোশনাল হই? কারণ আমরা চাই ইমোশনাল হতে, কারণ আমরা জেনে বুঝেই আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে বেশি অ্যাক্টিভ করে রাখি। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, এই ডিসবিলিভ বিলিভেবল নয় তো বিষয়টা, সেটা আমরা জেনে শুনেই সেটাকে আমরা গ্রহণ করি। তাহলে অডিয়েন্স সবসময় তোমার এই মিথ্যেটাকে, আসলে অভিনয় তো মিথ্যে, আমরা তো আসলে ঢপ মারি স্টেজে, যে অভিনয় করি আমার খুন, আমি আমার পেটে গুলি লেগেছে, ছুরি লেগেছে, করছি, তো ঢপ। দর্শকও জানে আমার পেটে ছুরি লাগে, তুমি যতই লাল রক্ত লাগাও না কেন জামার মধ্যে, দর্শক জানে এটা ঢপ। তাও দর্শক দেখে হাততালি দেয় কেন? ও কি দারুণ ঢপ পেরেছে, নয়, অ্যাপ্রিসিয়েট করে সে। যখন সে কানেক্টেড হয় তখন সে হাততালি দিতে ভুলে যায় মাঝে মধ্যে, তাই না? কোনো নাটক দেখবে স্পেল বাউন্ড হয়ে যায় দর্শক, দর্শকের চোখ থেকে টপ টপ করে জল পড়ে। সে জানে অভিনেতা অভিনয় করছে, এটা সত্যি নয়, তাও কেন টপ টপ করে জল পড়ে? কারণ সে তখন সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে রেখেছে, সে জানে অভিনয়, কিন্তু সেটা বিশ্বাস করছে সে। তাহলে হয়েছিল তোমরা জানো কিনা জানি না, ছোট্ট একটু আমি জাস্ট কনসেপ্ট দেওয়ার জন্য, যারা নতুন একদম অভিনয়, আসলে নাটক হচ্ছে খুবই প্রিমিটিভ একটা আর্ট, খুবই প্রাচীন আর্ট। যখন মানুষ গুহায় বাস করত লক্ষ লক্ষ বছর আগে, তখন মানুষ শিকার করে বাঁচত, তাই না? গুহার মধ্যে শিকার করে বাঁচত, তখন আগুনের আবিষ্কার হয়নি, হয়েছে, এরকম একটা পিরিয়ড। সেই সময় কি হতো, মানুষ গোষ্ঠীবদ্ধ জীব ছিল, তাই না? জাস্ট একটা কনসেপ্ট গল্পের মতো করে মাথায় নিয়ে রাখো নতুনদের জন্য, বাকি যারা করেছো তারা জানো ডেফিনেটলি। কি হতো, ধরো 15 জনের একটা গোষ্ঠী, 15 জনের গোষ্ঠীর মধ্যে 10 জন যেত শিকার করতে, 5 জন থাকতো গুহায়। 10 জন ধরো 1 মাস 1.5 মাস ধরে জঙ্গলে, পাহাড়ে, বিভিন্ন বিস্তীর্ণ জায়গায় ঘুরে ঘুরে শিকার করে নিয়ে আসতো। 1-1.5 মাস, 2 মাস, 3 মাস পর সবাইকে ভাগ করে খেত সবাই মিলে। এইবারে এই 1-1.5 মাস 2 মাস ধরে শিকার করতে গিয়ে তারা বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে থাকতেন, বিভিন্ন রকম পরিস্থিতির মোকাবেলা করতেন। কারণ তাদের কাছে গাড়ি ছিল না, না অস্ত্র ছিল, পাথরকে ঘষে ঘষে অস্ত্র আমরা সবাই পড়েছি, গাছের ডাল দিয়ে প্রচুর, তখন তো আরো বেশি অনেক হিংস্র পশু ছিল বনে জঙ্গলে, তাদের সাথে মুখোমুখি হতো, লড়াই করতো, সার্ভাইভ করতো, স্ট্রাগল করতো, করে শিকার করে আনতো বাকিদের জন্য, এবং সবাই মিলে ভাগ করে খেত। আমি নাম্বারটা 15 বললাম, সেটা 100-150 হতে পারতো, 50-60 হতে পারতো। এবার যে গোষ্ঠী শিকার করতে গেল, তারা যখন গুহায় ফিরলো একটা 1.5-2 মাস 3 মাসের এক্সপিরিয়েন্স নিয়ে, তখন তারা সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে কীভাবে? তখন ভাষার উদ্ভব হয়নি, তখন ভাষা ছিল না, তখন মানুষ কথা বলতো নন ভার্বালি, শরীর দিয়ে। তখন তারা শরীর দিয়ে অভিনয় করে, যারা যায়নি গুহায় ছিল এই 2 মাস 3 মাস, যারা শিকার করতে যায়নি তাদেরকে দেখাতো যে কিভাবে আমরা শিকার করেছি, কি কি এক্সপিরিয়েন্স হয়েছে, গল্প বলার মতো করে, বুঝতে পেরেছো? ধরো খাবার সময় খাওয়া দাওয়া হয়ে গেল, রাত্রিবেলা এন্টারটেনমেন্ট, আমরা যেরকম আগেকার দিনে ঠাকুমারা নাতি নাতনিদের গল্প বলতো, আমরা বাবা মার কাছে গল্প শুনে বড় হয়েছি, ওইভাবে তারা এক্সপিরিয়েন্সের গল্প বলতো। কিন্তু ভাষা নেই, গল্প কী করে বলবে? শরীর দিয়ে, তাই না? এরকম একটা বড় জিনিস এলো, 2 জন অভিনয় করতে শুরু করে দিল ওই পশুটা, আর 2 জন হয়ে গেল সেই মানুষগুলো যারা শিকার করতে গেছে, তাহলে তো বুঝতে পারবে না। এইভাবে অভিনয় করতে 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 তারা গল্প বলতো, পারফর্ম করতে করতে, তাকে অভিনেতা নয় কিন্তু তারা পারফর্ম করতো, খারাপ পারফর্ম করতো, কিন্তু তারা দেখাতো এইভাবে পশুটা অ্যাটাক করলো, আমি এরকম একটা জিনিস পাথর দিয়ে মারলাম পশুটাকে, পশুটা আবার আমার উপর অ্যাটাক করলো, আবার আমি মারলাম, এরকম করে গল্প বলা হতো। এই হচ্ছে নাটকের উদ্ভব, অভিনয়ের উদ্ভব। এইখান থেকে শুরু হচ্ছে অ্যাক্টিং। বুঝতে পারছি বিষয়টা? এটা তো অ্যাক্টিং করছিল ততক্ষণ। এর জন্য যেটা দরকার, বসে বসে ডায়লগ বলা নয়, ভেতরের চর্চা। একজন অ্যাক্টর বা একজন শিল্পী হয়ে ওঠার যে প্রসেস, তাতে পা দেওয়ার প্রথম ধাপ হচ্ছে ভেতর থেকে শিল্পী কি আদৌ? ভেতর থেকে শিল্পী হওয়ার জন্য তোমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়তে হবে না, তোমায় আর্ট কলেজে পড়তে হবে না, তোমায় শিল্প নিয়ে প্রচুর দিগ্গজ হতে হবে না, পড়াশুনো করতে হবে না। ভেতর থেকে শিল্প চর্চার যে বেসিক বোধ, কেন শিল্প চর্চা করছি, আমি শিল্প চর্চা করার প্রতি আমার কি আকর্ষণ, আমি অভিনয়কে কিভাবে দেখি, কেন অভিনয় করতে চাই, এই বিষয়গুলো যদি মাথায় পরিষ্কার থাকে, অভিনয় আসলে কি, কিভাবে করতে হয়,
তাহলে তুমি অভিনেতা হওয়ার নাম মানে দৌড়ে পা দিতে পারবে। বুঝতে পারছো? ফলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রসেসগুলো জানা। আমি যেটা বলার জন্য খাতা নিয়ে আসতে বললাম সেটা হচ্ছে অ্যাক্টিং মানে আর কিছু নয়, অ্যাক্টিং মানে হচ্ছে ক্রিয়া। অ্যাক্টিং ইজ ডুইং, লিখে রাখো, এটা একটা মন্ত্রের মতো মাথায় রাখার জন্য। তত আমার অভিনয়ের মধ্যে ওই ট্রুথটা আসবে, সত্যিটা আসবে, যে সত্যিটা এখন নেই, আমরা নকল করছি। তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে প্রতি মুহূর্তে প্রতিদিন আমাদের জীবনে আমাদের পরিচিত জায়গার মধ্যে অনেক জিনিস যেটা আমরা নজর করি না, সেটা নজর করাও অ্যাক্টরের কাজ। ফলে এটা আমাদের মাথায় রাখতে হবে। এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বোঝার চেষ্টা করবো, সেটা হচ্ছে অভিনয় ক্রাফট সোল তো বুঝলাম, এবার অভিনয় তৈরি হয় কী করে? অভিনয় তৈরি হয় তিনটে মেজর জিনিস দিয়ে। তিনটে জিনিসের ওপর নির্ভর করে অ্যাক্টিং তৈরি হয়, অ্যাক্টিং চলে। প্রথম জিনিস হচ্ছে স্পেস, 2 নম্বর জিনিস হচ্ছে টাইম, 3 নম্বর জিনিস হচ্ছে ফর্ম। কি বললাম? স্পেস টাইম লিখে নিতে পারবেন। স্পেস মানে কি? হোয়াট ইজ স্পেস? কোন স্পেসে কাজটা হচ্ছে? আর একটা জায়গা, কিরম জায়গা বোঝাও? একটা জায়গা যেখানে মানে এটা ক্লোজ ডোর নাকি ওটা বাইরে নাকি ওপেন এইরকম? স্পেস মানে হচ্ছে হলো জায়গা, যেখানে কিছু নেই। যেমন এই যে তোমাদের এবং আমার মাঝখানে একটা স্পেস আছে, আমি যেই মুহূর্তে এগিয়ে এলাম সেই মুহূর্তে এই স্পেসটার মধ্যে আমি থাকলাম, আমি স্পেসটাকে অ্যাকোয়ার করলাম, দখল করলাম, আমি স্পেসটার মধ্যে আছি। তোমরা প্রত্যেকে একটা স্পেসের মধ্যে দাঁড়িয়ে আছো। স্পেস সেটাই যেখানে কিছু নেই, ফাঁকা জায়গা, খোলা জায়গাকে স্পেস বলা হচ্ছে। আমরা স্পেসে এক্সিস্ট করি। তো পারফরমেন্সের জন্য, অভিনয়ের জন্য অভিনেতাকে স্পেস নিতেই হবে, তাকে কোনো একটা স্পেসে গিয়ে অভিনয় করতে হবে। স্পেস বোঝাটা খুব ইম্পর্টেন্ট। টাইম, টাইম মানে হচ্ছে ডিউরেশন। আমি যে কথা বলছি আমার কথার একটা ডিউরেশন আছে। আমি যদি ফাস্ট কথা বলি তার ডিউরেশন পাল্টে যাবে, আমি যদি আরও স্লো কথা বলি তার একটা ডিউরেশন আছে। এটা হচ্ছে টাইম। অভিনয়ের মধ্যে, অভিনয়ের জন্য শুধু কথা নয়, অ্যাকশনের ক্ষেত্রে ডিউরেশন নির্ভর করে। টাইম ভাবেরও 4টে ভাগ আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো বা কোনোদিন অন্যদিন, এটা আজকের কাজ নয়। কিন্তু আসলে বুঝতে পারছি, এটাও ভালো, এই ভোকাল, তাই তো? শব্দ বলবো না, শব্দ মানে অক্ষর উচ্চারণ করবো না, শব্দ উচ্চারণ করবো না, কিন্তু আমি ভোকালি শব্দ দিয়ে, সাউন্ড দিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করবো নিজের এক্সপ্রেশনটা। 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যালি এক্সপ্রেস করবো। কীভাবে? ভোকালিও নয়, ভার্বালিও নয়। ভালো লাগছে না, বুঝতে পারছি বিষয়টা? তো আমি যখন বলবো ভার্বাল তখন শব্দ, কথা বলবো, কথা বলে বোঝাবো আমি কি ফিল করছি। যখন বলবো ভোকাল তখন কথা বলবো না, ফিজিক্যালিও বলবো না, কিন্তু ভোকালি সাউন্ড দিয়ে এক্সপ্রেস করবো। আবার যখন বলবো ফিজিক্যাল তখন কথা বলবো না, সাউন্ডও করবো না, অনলি ফিজিক্যালি এক্সপ্রেস করবো আমি কি বলতে চাইছি, আমার কি চলছে ভেতরে। আবার যখন বলবো 3 রকমভাবেই, তখন আমি ভার্বাল, ফিজিক্যাল এবং ভোকাল। তো আর ভালো লাগছে না, এবার অভিনয় আসতে শুরু করবে, বোঝার চেষ্টা করার বিষয়, তাই না? আমরা অভিনয় আসলে ভার্বালি, ভোকালি অ্যান্ড ফিজিক্যালি 3 ভাবে করি। তো বোঝা গেছে বিষয়টা। এখন আমরা বড় করে আরো এনার্জি দিয়ে, এই তো হচ্ছে আরো বেশি ভোকালি অ্যান্ড ফিজিক্যালি কাজ করো এবং দেখো কতটা ঠান্ডা। আই কন্ট্যাক্ট রাখো। যদি মনে হয় সত্যি কেউ তোমাকে উইথ ফোকাস দেখছে, পুরো বডি দেখো, শুধু চোখ নয়, হেড টু টো ভালো করে দেখো, স্লোলি দেখো কোনো কমিউনিকেশন ফিল করছো কিনা ডিস্টেন্স থেকেও সেই ব্যক্তির সঙ্গে। অবজারভেশন এন্ড ইমাজিনেশন। বাকি এর কোনো উত্তর আছে নাকি সেম সবাই একই জানো? সেম। ভিখারির সাথে তোমার একটা মিল আছে, কি বলো তো?
আমরা কেউ ভিখারি নই তো প্রফেশনালি? কি মিল আছে? তো সব মানুষই মানুষ, খুনির সাথে একটা মিল আছে। মানে আমাদের কোনো না কোনো জায়গায় তো আমাদের ডিজায়ার আছে। হ্যাঁ, কিসের সেটা? মানে ভিখারি চাওয়ার মানে ভিখারিরও পয়সার প্রয়োজন, আমারও পয়সার প্রয়োজন। আমারও ডিজায়ার আছে। তার ভিখারি কেন পয়সা প্রয়োজন? খিদে। খিদে? বি স্পেসিফিক। আর্ট এসিটা চালালে ভালো হয়। এসি চালানো আছে কিন্তু উদাহরণ দিই ছোট, বোরিং লাগছে কি খুব? সেটা হচ্ছে ধরো একটা বাচ্চা শিশু, 2 বছরের বাচ্চা, সবে হাঁটতে শিখেছে। সে হামাগুড়ি দিয়ে একটু একটু টলমলো পায়ে রান্নাঘরে ঢুকলো। ঢুকে রান্নাঘরের বাঙ্কে বিস্কিটের কৌটো রাখা আছে বা চকলেটের কৌটো রাখা আছে, ক্রিম বিস্কিটের কৌটো রাখা আছে, সে জানে কোথায় আছে, কিন্তু 2-2.5 বছরের বাচ্চা। রান্নাঘরের বাঙ্কে ওঠার জন্য মায়ের একটা ল্যাডার আছে, ছোট সিঁড়ি, মা ভাই। বিশ্বাস করো যে এটা এখানে এক্সিস্ট করছে। হালকা করে আমারও আছে, কিন্তু পারবো কি আমি? জানি না, আমি পারবো না। পারবে? ওইখানে উঠো, ট্রাই। এখান থেকে এখানে এসে দেখাবো। এটা থেকে এটাই। আর যাও, আর আসো, আর যাও, তোমার দিকে তাকিয়ে দেখি। এখানে রিস্ক আছে? এই যে জার্নি করছে একদমই রিস্ক নেই, না? একচুয়ালি ডিস্টেন্সটা বাড়াই। হ্যাঁ, যাও, আস্তে আস্তে এখানে ধরবেন না, ছেড়ে দিন, আস্তে আস্তে। রিস্ক আছে? একটু আছে না? বেশি জানি একটু। ওয়েট, রিস্ক আছে? ভালো রিস্ক আছে না? পারবে করতে? চেষ্টা করো। পারবে? আরে একটু চেষ্টা করো, হ্যাঁ চেষ্টা করলে চেষ্টা করে দেখতে পারো। যখন পারবে তখন রিস্কটা বাড়াই। এ পারবে? যদি একমাত্র এখানে বাড়িয়ে ওখানে যেতে পারে তাহলে না, ডিরেক্ট আসতে হবে না, এখানে কি করে পারবে? মানে ওই জাম্প করে আসতে হবে। পারবে? না, পড়লে কি হবে? চোট লাগবে। চোট লাগবে। ও রিস্ক নেবে বলছে, ট্রাই করি। আমি 1 থেকে 3 কাউন্ট করবো, জাম্প বললে জাম্প করবে। রেডি সবাই? পারবে কি? এনার্জি দাও। হ্যাঁ তোমাদের এত যখন তখন রেডি? 1, ফুইয়ে যাম তো, মানে পুরো যাম তো। পুরো জাম্প, জাম্প বললে তারপর জাম্প। 2, রেডি? দেখে নাও তুমি রিস্ক নেবে কিনা, লেগে যেতে পারে ভাঙতে পায়। আবার কাউন্ট করছি, রেডি? 1, 2, 3, ওয়েট, বেশি না, রেডি? 1, 2, ওর দিকে ফোকাস সবার। পারবে কিনা ভাবো, না পারলে বলো, কেউ একজন ওকে নেগেটিভ দাও। 1, 2, 3 and stop. আগেও পারতো এই জামটা। ও যখন আমি যখন 1, 2, 3 কাউন্ট করছিলাম তখন তোমাদের ভেতর কি চলছিল? লাফালে হাত পাটা নাড়তে পারো। একটা টেনশন চলছিল হালকা তোমার ভেতরে? ডিস্টেন্সটা ক্যালকুলেট করছেন যে কিভাবে জাম্পটা হবে। হ্যাঁ, কিন্তু টেনশন চলছিল না, কোনো নার্ভাসনেস, না, কোনো এনার্জি এনার্জিটা ছিল। চলছে, ওইটাই এনার্জি। টেনশনটা কিন্তু এনার্জি, ঠিক আছে? যখন আমরা অভিনয় করি
তখন দর্শকের মধ্যে অভিনয় করবে না। আই কন্ট্যাক্ট রাখো। যদি মনে হয় সত্যি কেউ তোমাকে উইথ ফোকাস দেখছে, পুরো বডি দেখো, শুধু আর চোখ নয়। হেড টু টো ভালো করে দেখো, স্লোলি দেখো কোনো কমিউনিকেশন ফিল করছো কিনা ডিস্টেন্স থেকেও সেই ব্যক্তির সঙ্গে। না তুমি ইনার আই দিয়ে দেখতে পাচ্ছ সব, কারণ তুমি ইমাজিন করছো। ইমাজিনেশনটা তোমার ইনার আই। দেখো একটা গোটা মস্ত বড় নীল রঙের আকাশ, ক্লিয়ার স্কাই, জগিং করার মতো করে। হাউ আর ইউ ফিলিং নাও? হাউ আর ইউ ফিলিং নাও? বলতে থাকো, অনেস্টলি বলার চেষ্টা করো ভেতরে কি ফিল হচ্ছে। How are you feeling? বলতে থাকো। এখানে কেউ না, আপনারা যা ইচ্ছে বলুন। How are you feeling physically, vocally and verbally? Like an emotion. আঙুল দিয়ে ধরে ধরে উঠলো, উঠে বাঙ্কের ওপর বসলো, বসে ওই ক্রিম বিস্কিটের কৌটোটা খুললো ছোট ছোট হাত দিয়ে, খুলে একটা বিস্কিট বার করলো, বার করে বিস্কুটটা খেলো পুরোটা, খেয়ে আবার কৌটোটা আটকালো, আটকে কৌটোটাকে রাখলো বাঙ্কে, রেখে সিঁড়ি দিয়ে টলমল টলমল করতে করতে ধরে উল্টো দিক করে যেভাবে বড়রা নামি আমরা, সে দেখেছে, তার অবজারভেশন থেকে বাচ্চারা খুব কিউরিয়াস হয় যেহেতু বললাম, সে নামছে 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 নামছে, লাস্ট সিঁড়ির আগের সিঁড়িতে যখন সে নেমেছে মা ঢুকে গেছে রান্নাঘরে, ঢুকে মা দেখতে পেয়ে চিৎকার। কি বলবে মা? আর কি বলবে, মানে কিভাবে বলবে? পড়ে যাবি বলবে? বকা দিই বলবে, প্রচুর বকা দেবে, তাই তো? এই কি করছিস তুই বলে এক দুটো মেরেও দিতে পারে পেছনে ধাপ ধাপ করে। এবার একটা জিনিস বুঝো, বাচ্চাটা 2.5 বছরের বাচ্চা, সে এই এত বড় একটা রিস্ক নিয়েছে, কিন্তু সে তার টলমল পা দিয়ে ব্যালেন্স করে মইটাকে ধরে উপরে উঠেছে, বাঙ্কের মধ্যে বসেছে, বিস্কুটের কৌটোটা ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে খুলেছে, বিস্কুটটা খেয়েছে গোটা, খাবার পরে আবার এই ছোট ছোট আঙুল দিয়ে বিস্কুটের কৌটোটাকে বন্ধ করে রেখেছে। রেসপন্সিবিলিটি বোঝো, কৌটোটাকে রেখেছে, ফেলে যায়নি মাটিতে, উল্টো দিকে ধরে ধরে তার মাথা দিয়ে উল্টো হয়ে পা দিয়ে ধীরে ধীরে নেমেছে, হয়তো নেমেও যেত। যেই মুহূর্তে মা এসে পেছনে দুহা দিল, বকলো, আর সে জীবনে রিস্ক নেবে, তার লাইফে রিস্ক নেওয়ার পুরো ক্ষমতাটাই নষ্ট হয়ে গেল। যদি উল্টো দিক থেকে মা এটা বলতো এসে হাততালি দিয়ে, বাহ দারুণ দারুণ হয়েছে, দারুণ করেছো তুমি, নেক্সট যেদিন বিস্কিট খেতে ইচ্ছা করবে সেদিনকে আমাকে ডাকবে তুমি, আমি তোমায় হেল্প করবো মইটা ধরে, তুমি উঠো। মায়ের কি চিন্তা, মই থেকে পড়ে যাবে, মা সামনে থাকলে সেই রিস্ক থাকে না মায়ের। মা মইটা ধরতে পারে এবং দেখতে পারে বাচ্চাকে সারাক্ষণ, বাচ্চা উৎসাহ পাবে। এই যে বাচ্চা উঠলো এবং নামলো, এটা অ্যাপ্রিসিয়েবল অর নট? কিন্তু মা কি করলো, এক লহমায় তার সমস্ত রিস্ক নেওয়ার ক্ষমতাটাকে খতম করে দিল। আমাদের সোসাইটি এটাই করে, জানি না তো, পাওয়া যায়নি বলে আমরা এইভাবে বড় হয়েছি আর কি। এই কারণেই আমরা ধরুন এক্সপ্রেস করতে পারছি না আজকে এই মুহূর্তে। কিন্তু আমি বলছি অ্যাক্টর হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই ট্রেনিংটা। মা যদি ট্রেনিংটা দিতেন তাহলে ছোটোবেলা থেকে সেই ছেলেটি বড় অ্যাক্টর হয়ে উঠতে পারতো না, তাই না? ফলে আমাদের কাজ, এই কথাগুলো শুনলে মনে হতে পারে যে এটা কি একটা ইউটোপিয়ান কথাবার্তা, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে আমরা আসলে যখন অভিনয় করি তখন সারাক্ষণই নিজের ভেতরে থাকি, কনসিয়াস থাকি। এরপরে ডায়লগ কি, কিউ আসছে কি, ঠিক করে কিউ যদি মিস হয়ে যায়, মিউজিক বাজা বন্ধ হয়ে যায়, আমরা নার্ভাস হয়ে যাই ভেতর থেকে। কিন্তু অভিনয়ের কাজ সেটা নয়, অভিনয়ের কাজ হচ্ছে ওই মুহূর্তে বাঁচা, ওই মুহূর্তে ওই চরিত্রটাকে বাঁচার জন্য ভেতর থেকে অনেক বেশি অনেস্ট এবং রিস্ক নিতে জানতে হবে। অভিনয় করবে না,
আমাদের ট্রুথ খুঁজতে হবে, ওপেন থাকতে হবে। তো আমার মূলত কাজ হচ্ছে ভেতরের এই ব্লকেজগুলোকে ভাঙা। একজন অভিনেতা ভেতরে আগে তৈরি হয় বাইরের থেকে বেশি। আমি ভালো সাজলাম, প্রচুর একটা জামা কাপড় পরলাম, খুব ফাট মারলাম, হ্যাঁ একটা আমি যেটা প্রথমে শুরু করলাম সেটা হচ্ছে আমরা অভিনয় বলতেই ভাবি একটা স্ক্রিপ্ট সিলেক্ট করা হবে, এরকম আমি বই করে বসবো, তারপরে স্ক্রিপ্টটা রিডিং করা হবে। বলছি ভয়েস লাগবে না তাহলে না ভয়েস লাগবে না। এই যে এখান থেকে নিচ্ছিস, ঠিক আছে, এবার না ভিতরে চলে যেতে হবে, ওখান থেকে ক্লোজ নিতে হবে। সবার আমরা নেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কেটে কেটে নিই। কেটে কেটে